সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। 3 ধাপে নতুন পে স্কেল। 1 জুলাই থেকেই বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন। এদিকে জ্বালানি বিভাগের রহস্যজনক সিদ্ধান্ত, হতে পারে ভয়াবহ গ্যাস সংকট। অপরদিকে পাসপোর্টে ফের যুক্ত হচ্ছে ইসরায়েল ব্যতীত। এবং সবশেষে থাকছে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের 3য় ইউনিট সচল, উৎপাদন বেড়ে 235 মেগাওয়াটে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, সত্য সংবাদ ছড়িয়ে দিতে আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় সমর্থন। লাইক ও কমেন্ট করে জানান আপনাদের মতামত। চলুন বিস্তারিত দেখা যাক। 3 ধাপে নতুন পে স্কেল। 1 জুলাই থেকেই বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন। সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নবম জাতীয় পে স্কেল। একবারে নয়, 3 ধাপে বাস্তবায়নের পরিকল্পনায় আগামী 1 জুলাই থেকেই বাড়তে যাচ্ছে বেতন। প্রথম 2 বছরে মূল বেতনে 50% করে সমন্বয় এবং তৃতীয় বছরে ভাতা ও অন্যান্য সুবিধা যুক্ত করার প্রস্তাব চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সরকারের আর্থিক সক্ষমতা ও মূল্যস্ফীতির চাপ বিবেচনায় নিয়ে ধাপে ধাপে এই বেতন কাঠামো বাস্তবায়নের পথে হাঁটছে সরকার। এজন্য আসন্ন বাজেটে 30,000 কোটি টাকার বেশি বরাদ্দ রাখা হবে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। অর্থ বিভাগ সূত্র জানিয়েছে, পুনর্গঠিত কমিটির বৈঠকে সুপারিশ চূড়ান্ত হওয়ার পর তা দ্রুত প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। প্রধানমন্ত্রী অনুমোদন দিলে অর্থ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হবে। এরপরই নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। নবম পে স্কেল বাস্তবায়নে পুনর্গঠিত কমিটি ইতিমধ্যে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও আর্থিক সংশ্লিষ্ট সংস্থার মতামত পর্যালোচনা করেছে। কমিটির একাধিক সূত্র জানিয়েছে, দেশের বর্তমান মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, সরকারি কর্মচারীদের আর্থিক সক্ষমতা এবং সরকারের রাজস্ব আহরণের সক্ষমতা বিবেচনায় নিয়ে ধাপে ধাপে নবম পে স্কেল বাস্তবায়নের কৌশল নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী 2026-27 অর্থবছরের প্রথম দিন অর্থাৎ আগামী 1 জুলাই থেকে নতুন কাঠামোর প্রথম ধাপ কার্যকর হবে। এ ধাপে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তাদের বিদ্যমান মূল বেতনের ওপর অতিরিক্ত 50% সমন্বিত বেতন পাবেন। দ্বিতীয় ধাপে অর্থাৎ পরবর্তী অর্থবছরে আবারও মূল বেতনের ওপর সমপরিমাণ সমন্বয় যুক্ত হবে। তবে এই সময় পূর্বের ভাতা ও অন্যান্য সুবিধা আগের মতো বহাল থাকবে। 2 বছরের মধ্যে মূল বেতনের পূর্ণ সমন্বয় সম্পন্ন হবে। তবে বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত, বিশেষ প্রণোদনা, ঝুঁকি ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা একযোগে কার্যকর করা হচ্ছে না। কমিটির সুপারিশ অনুযায়ী এসব ভাতা ও সুযোগ সুবিধা তৃতীয় বছর অর্থাৎ 2028-29 অর্থ বছরে পূর্ণাঙ্গভাবে কার্যকর হবে। অর্থ মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা যুগান্তরকে বলেন, একবারে সব সুবিধা চালু করলে সরকারের ওপর বড় ধরনের আর্থিক চাপ তৈরি হতে পারে। তাই রাজস্ব পরিস্থিতি ও বাজেট সক্ষমতা বিবেচনায় নিয়ে ধাপে ধাপে বাস্তবায়নের পথ বেছে নেওয়া হয়েছে। জানা গেছে, নবম পে স্কেলের আওতায় শুধু প্রশাসন ক্যাডার নয়, শিক্ষক, পুলিশ, স্বাস্থ্যকর্মী, মাঠ প্রশাসন, বিচার বিভাগীয় কর্মচারী সহ সব সরকারি কর্মকর্তা-কর্মচারী অন্তর্ভুক্ত থাকবেন। পাশাপাশি স্বায়ত্তশাসিত ও অর্ধ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীদের ক্ষেত্রেও সমন্বিত নির্দেশনা থাকতে পারে। যদিও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সুপারিশ অনুমোদনের পর জানা যাবে। কমিটির দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, নতুন পে স্কেলের নিম্ন ও মধ্যম শ্রেণীর কর্মচারীদের বেতন বৃদ্ধির হার তুলনামূলক বেশি রাখার বিষয়ে আলোচনা হয়েছে। কারণ মূল্যস্ফীতির চাপ সবচেয়ে বেশি পড়ছে নিম্ন আয়ের কর্মচারীদের ওপর। একই সঙ্গে বিভিন্ন গ্রেডের মধ্যে বিদ্যমান বৈষম্য কিছুটা কমিয়ে আনারও সুপারিশ থাকতে পারে। সাবেক সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন বেতন কমিশন পেনশনভোগীদের পেনশনের হারও 100% বেশি বৃদ্ধির সুপারিশ করেছিল। এতে বলা হয়েছে, মাসে 20,000 টাকার কম পান এমন পেনশনভোগীদের পেনশন 100% মতো বৃদ্ধি হতে পারে। তবে যারা মাসে 20 থেকে 40,000 টাকা পেনশন পান তাদের পেনশন 75% পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। আর যারা মাসে 40,000 টাকার বেশি পেনশন পান তাদের পেনশন বাড়তে পারে 55% পর্যন্ত। আগামী অর্থবছরে তাদের জন্য কতটুকু দেওয়া যায় তা চূড়ান্ত করার কাজ চলছে।
সাবেক অর্থ সচিব মাহবুব আহমেদ যুগান্তরকে বলেন, সরকারি চাকরিজীবীদের জন্য কয়েক ধাপে বেতন বৃদ্ধির কৌশলটি ঠিকই আছে। গত কয়েক বছর যেভাবে দেশে মূল্যস্ফীতি হয়েছে সেভাবে তাদের ইনক্রিমেন্ট হয়নি, ফলে নিত্যপণ্য কিনতে তাদের বেশি অর্থ খরচ করতে হয়েছে। আবার অভ্যন্তরীণ ও বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নিলে অর্থনীতিতে চাপ ও চ্যালেঞ্জ আছে। এ অবস্থায় একবারে বেতন ভাতা বৃদ্ধি করার মতো সামর্থ্য সরকারের নেই। পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান এম মাসরুর রিয়াজ বলেন, মূল্যস্ফীতি বিবেচনায় নিলে নবম পে স্কেল বাস্তবায়ন করা যৌক্তিক, তবে সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে 3 ধাপে বাস্তবায়নের বিষয়টি কৌশলী সিদ্ধান্ত হয়েছে। এদিকে জ্বালানি বিভাগের রহস্যজনক সিদ্ধান্ত, হতে পারে ভয়াবহ গ্যাস সংকট। দেশে আবারও গ্যাস সংকট তৈরি করেছে জ্বালানি বিভাগের এক রহস্যজনক সিদ্ধান্ত। প্রায় ১,৬০০ কোটি টাকার 2 কার্গো এলএনজি কেনার প্রস্তাব মন্ত্রিসভা কমিটির বৈঠকের ঠিক আগ মুহূর্তে প্রত্যাহার করায় প্রশ্ন উঠেছে সংশ্লিষ্ট মহলে। অথচ জুন মাসে আসার কথা ছিল এই সব এলএনজির চালান। এখন সময়মতো এলএনজি না এলে দেশে সৃষ্টি হতে পারে ভয়াবহ গ্যাস সংকট। ঈদের ছুটির কারণে অল্প সময়ে ওই এলএনজি কেনা সহজ নয় বলে সরকারি আধিকারিকরা জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান, আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে স্পট থেকে ওই এলএনজি কেনার সব প্রক্রিয়া সম্পন্ন করে ক্রয় কমিটিতে উত্থাপনের জন্য এজেন্ডাভুক্ত করেছিল জ্বালানি বিভাগ। এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবের সই করা সারসংক্ষেপও পাঠানো হয়েছিল মন্ত্রিপরিষদ বিভাগে। কিন্তু প্রস্তাবিত এলএনজির দাম বেশি হওয়ার কথা বলে 2 কার্গো এলএনজি ক্রয়ের প্রস্তাব প্রত্যাহার করা হয়েছে। এখন পেট্রোব্যাঙ্গ এ ব্যাপারে আবার আন্তর্জাতিক দরপত্র আহ্বান করবে। জানা যায়, প্রত্যাহার করা 2 কার্গো এলএনজির দরপত্রের মেয়াদ বুধবার রাত 8টায় শেষ হয়ে গেছে। এখন এলএনজি আনতে হলে নতুন করে দরপত্র আহ্বান করতে হবে। সংশ্লিষ্টরা বলেন, জ্বালানি বিভাগ সবকিছু পরীক্ষা করে সারসংক্ষেপ পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগে। তাহলে মন্ত্রিসভা কমিটির বৈঠক শুরুর আগ মুহূর্তে কেন প্রত্যাহার করা হলো? এ নিয়ে অনেকের মনে প্রশ্ন। তবে অন্য একটি সূত্র জানিয়েছে, ক্রয় কমিটির বৈঠকের আগ মুহূর্তে আইসবার্গ নামে একটি কোম্পানি সস্তায় এলএনজি বিক্রির প্রস্তাব দিয়েছে জ্বালানি বিভাগে। তাই হুট করে ক্রয় কমিটি থেকে দরপত্রের প্রস্তাব প্রত্যাহার করা হয়েছে। আইসবার্গের প্রস্তাবে বলা হয়েছে প্রতি ইউনিট এলএনজি $17 দিতে পারবে। আর বুধবার ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা থেকে ফিরিয়ে আনা 2 প্রস্তাবে প্রতি ইউনিট এলএনজির দাম দেওয়া হয়েছে $19.70 বেশি। দেশে গ্যাস সরবরাহ দেওয়া হয় দৈনিক 270 কোটি ঘনফুটের মতো। এর মধ্যে আমদানিকৃত এলএনজি সরবরাহ হচ্ছে 100 কোটির বেশি। এ কারণে প্রতি মাসে 11 কার্গোর বেশি এলএনজি কিনতে হয় পেট্রোব্যাঙ্গকে। সংশ্লিষ্টরা জানান, 15-16 জুন এবং 21-22 জুনের জন্য সম্প্রতি পেট্রোব্যাঙ্গ পৃথক দরপত্র আহ্বান করে। সেখানে 15-16 জুনের জন্য 6টি কোম্পানির প্রস্তাব পায়। এর মধ্যে বিপি সিঙ্গাপুর সর্বনিম্ন দরদাতা হয়েছে, তার দর $19.73। দ্বিতীয় দরদাতা ছিল পসকো ইন্টারন্যাশনাল, তাদের দর $19.758। এই দামে 1 কার্গো অর্থাৎ 33,60,000 MMBTU এলএনজি আমদানির খরচ দেখানো হয়েছে 800,33,33,000 টাকা। তেমনি 21-22 জুনের জন্য ডাকা দরপত্রে সর্বনিম্ন দরদাতা হয় ভিটল এশিয়া সিঙ্গাপুর, তাদের দর প্রতি ইউনিট $19.67। তার নিকটতম দরদাতা ছিল বিপি, $19.73। ভিটলের সর্বনিম্ন দর অনুযায়ী 1 কার্গো অর্থাৎ 33,60,000 MMBTU এলএনজি আমদানির খরচ দেখানো হয়েছে 830,86,55,000 টাকা। তবে জ্বালানি বিভাগ তাদের প্রস্তাবে বলেছিল 8-9 জুনের কার্গোর দর পড়েছে প্রতি ইউনিট $17.16, 9-10 জুনের কার্গোর দর পড়েছিল $17.36 এবং 14-15 জুনের কার্গোর দর পড়েছিল $17.24। সে হিসেবে ভিটল এবং বিপির প্রস্তাব বেশি। তবে পেট্রোব্যাঙ্গর আধিকারিকরা জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে তেল ও এলএনজির বাজার বেশ অস্থির, কখন কি দাম হয় বলা কঠিন। পেট্রোব্যাঙ্গ জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে বুধবার এলএনজির দাম কিছুটা বেড়ে প্রতি ইউনিট গিয়ে ঠেকেছে $20 মতো। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বুধবারের ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠকের তারিখ 1 সপ্তাহ আগে নির্ধারণ করা হয়েছিল, কিন্তু এলএনজি আমদানির ওই 2 প্রস্তাব ক্রয় কমিটির এজেন্ডাভুক্ত করতে মন্ত্রিপরিষদ বিভাগে বুধবার সকালে মৌখিকভাবে অনুরোধ করে জ্বালানি বিভাগ। দুপুরে এ ব্যাপারে জ্বালানি বিভাগ থেকে কাগজপত্র পাঠানো হয়। বিকেলে বৈঠক শুরুর আগ মুহূর্তে আবার সেই 2 প্রস্তাব প্রত্যাহার করা হয়।
মন্ত্রিসভা কমিটির সদস্যরা বিষয়টি জেনে ক্ষুব্ধ হয়েছেন। এর আগেও জ্বালানি বিভাগের বিভিন্ন প্রস্তাব, বিশেষ করে সরাসরি ক্রয় নীতির আওতায় তেল কেনার প্রস্তাবের ক্ষেত্রে এমনটিই হয়েছে বলে অভিযোগ আছে। অপরদিকে পাসপোর্টে ফের যুক্ত হচ্ছে ইসরায়েল ব্যতীত। বাংলাদেশি পাসপোর্টে ফের যুক্ত হতে যাচ্ছে ইসরায়েল ব্যতীত এক্সেপ্ট ইসরায়েল লেখাটি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ পড়া এই শব্দবন্ধটি পুনর্বহাল করার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান বিএনপি সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশের দীর্ঘদিনের পররাষ্ট্রনীতি, জনমত এবং ফিলিস্তিন ইস্যুর প্রতি সংহতি রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে গত বছরের 7 এপ্রিল অন্তর্বর্তীকালীন সরকারের সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে দেওয়া এক চিঠিতে আগের মতো বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শব্দবন্ধটি পুনর্বহালে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছিল। তবে সে সময় কূটনৈতিক পাসপোর্ট ছাড়া সাধারণ পাসপোর্টে এটি বড় পরিসরে কার্যকর করা সম্ভব হয়নি। এবার বর্তমান সরকার সব ধরনের পাসপোর্টের ক্ষেত্রে এটি বাধ্যতামূলকভাবে কার্যকরের উদ্যোগ নিয়েছে। চলতি বছরের 17 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই পাসপোর্টের বেশ কিছু বিষয় পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়। এই লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এপ্রিল এবং চলতি মে মাসের শুরুতে একাধিক বৈঠক করেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারের শীর্ষ মহল থেকে এই পরিবর্তনের বিষয়ে সবুজ সংকেত দেওয়া হয়েছে। উল্লেখ্য, 2020 সালে আওয়ামী লীগ সরকারের আমলে 4,500 কোটি টাকা ব্যয়ে ইলেকট্রনিক পাসপোর্ট বা ই-পাসপোর্ট পরিষেবা চালু করার সময় পাসপোর্ট থেকে ইসরায়েল ব্যতীত শব্দবন্ধটি বাদ দেওয়া হয়েছিল। এর আগে বাংলাদেশের প্রচলিত পাসপোর্টে লেখা থাকত, এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরায়েল ছাড়া। ই-পাসপোর্ট থেকে এটি বাদ পড়ার পর থেকে দেশের বিভিন্ন মহল থেকে লেখাটি পুনর্বহালের দাবি উঠে আসছিল। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর সূত্রে জানা গেছে, নতুন নির্দেশনা অনুযায়ী ধাপে ধাপে প্রিন্ট হওয়া নতুন পাসপোর্টে এই শব্দবন্ধ যুক্ত করা হবে। তবে পুরনো পাসপোর্টধারীদের জন্য আপাতত কোনো জটিলতা তৈরি হবে না। বিদ্যমান পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার পর তা নবায়নের সময় স্বয়ংক্রিয়ভাবেই এই নতুন সংস্করণের পাসপোর্ট পাওয়া যাবে। এবং সবশেষে থাকছে, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে 3য় ইউনিট সচল, উৎপাদন বেড়ে 235 মেগাওয়াটে। অনেক চড়াই উতরাই পেরিয়ে 18 মাস 20 দিন পর দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের 275 মেগাওয়াটের 3য় ইউনিট সচল হয়েছে। বুধবার বিকেল 5:46 থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে এই ইউনিট। বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের এই ইউনিট 2017 সালে স্থাপন করা হয় এবং প্রায় 8 বছর সচল থাকার পর 2024 সালের 1 নভেম্বর যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যায়। এখন তাপবিদ্যুৎ কেন্দ্রটিতে 125 ওয়াটের 1 নম্বর ইউনিট এবং 275 ইউনিটের 3 নম্বর ইউনিট বিদ্যুৎ উৎপন্ন করছে। তবে ইউনিট 1 থেকে মিলছে 65 মেগাওয়াট এবং 3 নম্বর ইউনিট থেকে মিলছে 170 মেগাওয়াট। এই তথ্য নিশ্চিত করেছেন কেন্দ্রটির প্রধান প্রকৌশলী আবু বক্কর। কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রটি 2006 সালে 125 ওয়াটের 2টি ইউনিট নিয়ে বিদ্যুৎ উৎপাদনে যাত্রা শুরু করে। লক্ষ্য ছিল 250 মেগাওয়াট বিদ্যুৎ মিলবে, কিন্তু দুটি মিলে কখনো 130 মেগাওয়াট, কখনো 150 মেগাওয়াট। শেষ পর্যন্ত 2 নম্বর ইউনিট 2020 সালে একেবারে বন্ধ হয়ে যায়। কেন্দ্রটির তখন বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা গিয়ে দাঁড়ায় 90 মেগাওয়াট, কখনো 80 মেগাওয়াট। অর্থাৎ কয়লাভিত্তিক বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রটি শুরু থেকেই উৎপাদনের লক্ষ্যমাত্রায় নিতে ব্যর্থ হয়। আর এই বিষয়ে রহস্যজনক কারণে সেই সময় কেউ নজরও দেয়নি। কিন্তু দেশের জ্বালানি বিভাগ কয়লার যথাযথ উৎপাদন ও ব্যবহার বিবেচনা করে 2017 সালে 275 মেগাওয়াটের 3য় ইউনিট স্থাপন করলেও এটিতেও 8 বছরের মাথায় ত্রুটি দেখা দেয় এবং 2024 সালে সেটি বন্ধ হয়ে যায়। সূত্রমতে কেন্দ্রটির নির্মাণকালে নানা ত্রুটি বিচ্যুতি নিয়েই তড়িঘড়ি উৎপাদনে নিয়ে যায় চায়না মেশিনারিজ নির্মাণ প্রতিষ্ঠান। অভিযোগ ওঠে আমলা ও রাজনৈতিকবিদদের বিরুদ্ধেও। কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে 3 ইউনিট মিলে লক্ষ্য অনুযায়ী 525 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হলে কয়লার ব্যবহার নিশ্চিত হতো। সেখানে কয়লার প্রয়োজন পড়ত 24 ঘন্টায় 5200 টন। ফলে কয়লা খনির মজুদ সংক্রান্ত ইয়ার্ড অসংকুলনের বিষয় দেখা দিত না। এখন পাওয়ার প্ল্যান্টে 400 ওয়াটের 2টি ইউনিট বিদ্যুৎ উৎপন্ন করলে কয়লার ব্যবহার বেড়ে যাবে। এতে প্রায় প্রতিদিন গড়ে 3500 টন কয়লার প্রয়োজন হবে। ফলে কয়লা খনির ইয়ার্ডের লোড কমে যাবে, এমনটাই আশা করছেন খনি কর্তৃপক্ষ। বুধবার বিকেলে কথা হয় তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্করের সঙ্গে। তিনি জানান, একটি ইউনিট চালু হয় আবার বন্ধ হয় এবং তা থেকে মাঝে মাঝে 60 থেকে 65 মেগাওয়াট বিদ্যুৎ মেলে। এখন 3য় ইউনিট সচল করা সম্ভব হয়েছে।
কয়লা খনির ব্যবস্থাপনা মণ্ডলী শাহ আলম জানান, খুব দ্রুতই কয়লা ইয়ার্ড সংক্রান্ত সমস্যার সমাধান করা হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উৎপাদিত কয়লা অন্যত্র সংরক্ষণের চিন্তাভাবনার পাশাপাশি খোলা বাজারে কিছু কয়লা বিক্রির নীতিকাকে সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া নিকটস্থ প্ল্যান্টে আরেকটি ইউনিট বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে। এতে কয়লার ব্যবহার বাড়বে।